যদি মেডিসিন যখন আমরা মেডিসিন করবো, তখন আমাদের কাছে কয়েকটা অ্যাপ্রোচ মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো মেডিসিন আমরা করবো, সে ধরেন অ্যাসিড নাইট্রিক, আমরা মেডিসিনটা পড়ে আমরা কি বুঝলাম, এই জিনিসটা আমাদের মাথায় প্রথম নিজেদেরকে নিজে জিজ্ঞাসা করতে হবে। এবং যদি আমাদের কাছে কোয়েশ্চেন আসে যে আসলে আমি তো মেডিসিন করে কিছু বুঝিই নাই, এখন অ্যাসিড নাইট্রিকের হচ্ছে মানুষকে ক্ষমা করতে পারে না, ধরেন এটা একটা কি নোট অ্যাসিড নাইট্রিকের। এখন আপনি বললেন যে অ্যাসিড নাইট্রিক মানুষকে ক্ষমা করতে পারে না, তারপরে হচ্ছে এটা দুধ খাইতে পারে না, এই হচ্ছে আপনার কাছে অ্যাসিড নাইট্রিক। এখন আপনি দেখবেন যে আপনি আসলে এই অ্যাসিড নাইট্রিকের যেই কিনোট সিমটমস আপনি নিচ্ছেন, এই কিনোট সিমটমস দিয়ে আপনি আসলে অ্যাসিড নাইট্রিক প্রেসক্রিপশন করতে পারতেছেন কিনা। আপনি পারবেন নতুবা পারবেন না, এর মিডলে কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, যে কোনো সায়েন্টিফিক ব্যাপারে হয় ইয়েস হবে নতুবা নো হবে। তো আপনি দেখলেন যে আপনি 30% পারতেছেন, 20% পারতেছেন, এর বেশি পারতেছেন না। এখন আমি অ্যাসিড নাইট্রিক দিয়ে বোঝাচ্ছি, কারণ আমি যখন ক্যালকেরিয়াতে ঢুকবো আমি আরো 2-1 আসার ওয়েট করতেছি। তো আপনি দেখলেন যে অ্যাসিড নাইট্রিকে আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই 5টা কিনোট সিমটম নিলাম, এখন এই 5টা কিনোট সিমটমের মধ্যে আমি আসলে অ্যাসিড নাইট্রিকের 20% রোগী পাচ্ছি। এখন আপনি সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের ম্যাটেরিয়া মেডিকাল বা যে কোনো জিনিসের, যে কোনো সায়েন্টিফিক জিনিসের, এটা হচ্ছে আমরা কতটুকু জানি না, ঠিক আছে, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়া মেডিকা বা আমাদের যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো দিকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা, যে আমরা কতটুকু জানি না, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। সো আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই, আপনি অ্যাসিড নাইট্রিকের একটা সিমটম আমাকে বলেন। তা আপনি আমাকে অ্যাসিড নাইট্রিকের বললেন যে লোকটা তো আসলে দুধ খাইলে সহ্য করতে পারবে না। তা আমি বললাম যে না, দুধ খাইলে, আমার রোগী দুধ খায় না, আমি কিভাবে বুঝবো? তো বললেন যে অ্যাসিড নাইট্রিকের রাইডিং অ্যাগ্রাভেশন হয়, কোনো কিছুর উপরে, কোনো গাড়িতে চললে অ্যাসিড নাইট্রিকের অ্যাগ্রাভেশন হয়। আমি বললাম যে আমার রোগীর গাড়িতে চললে কোনো সমস্যা হয় না, তার মানে কি আমার রোগী গাড়িতে চলে না? মানে তার মানে কি আমার রোগী অ্যাসিড নাইট্রিক না? আমি কিন্তু এইভাবে যদি একটা মেডিসিনকে ভাবি, তাহলে আমরা কিন্তু নিজেরা অনেক বড় বিপদে পড়ে যাব। এই কারণে যখনই আমরা একটা মেডিসিন দেখবো, তখন আমরা বুঝতে ওই বিদ্যুৎ সাহেব কি লিখছেন, শঙ্করন সাহেব বা মরিসন, সেখানে কিন্তু এক্সিস্টই করে। কথাটা কঠিন, কিন্তু কথাটা খুবই সত্য, যে আমি যদি না বুঝি তাহলে কিন্তু ওরা এক্সিস্ট করে না। আহ, তো যেটা হয় যে যখন আমরা কোনো মিনারেল রেমেডি করব, ওই মিনারেলের কোড ধরে আমাদের আগাইতে হবে। যখন আমরা কোনো প্ল্যান্টের রেমেডি করব, বেলেডোনা, আর স্ট্যামোনিয়াম, হায়োসিয়ামাস, না, এগুলা কিন্তু সব কি, এগুলা সবগুলো একটা ক্লাসের রেমেডি। এখন ওই রেমেডির যদি আমি কোডটা বুঝি, তাহলে বেলেডোনা কোথায় আলাদা, স্ট্যামোনিয়াম কোথায় আলাদা, আমার জন্য পার্থক্য করা খুব সহজ হয়। আমরা কিন্তু সিমটোমেটোলজি থেকে, ওই যে আমাদের ওষুধের 5টা কথা বা মানে এনসি ঘোষ সাহেবের যে রেপার্টরি, সরি, ম্যাটেরিয়াল মেডিকেল বা আরো অনেক বড় বড়
ডাক্তার আছেন ওনাদের যে ম্যাটেরিয়া মেডিকা, আমরা কিন্তু সিমটমেটোলজি থেকে ম্যাটেরিয়া মেডিকা বুঝতে চেষ্টা করলে পরে চেষ্টা করবো আমরা আগে মেডিসিনটাকে বুঝি। কারণ সিমটমেটোলজি থেকে ম্যাটেরিয়া মেডিকা বোঝার কাজ হচ্ছে যখন কেন্টের সময় ছিল বা হ্যানিম্যানের সময় ছিল তখন মেডিসিন ছিল 100, 150, 200, কেন্ট লেখছেন সম্ভবত 217টা, এখন কিন্তু 9000। সো যে রুব্রিকে আগে 2টা মেডিসিন ছিল ওই রুব্রিকে এখন 19টা মেডিসিন। সো বুঝতে হবে যে এটা হচ্ছে মেডিসিনটার কোর বুঝতে হবে, মেডিসিনের কোর বুঝবেন। আমি আপনাদেরকে একটা কেস দেখাবো এখন, এবং এটা দেখলে এই কেসটা যখন আপনারা বুঝবেন, এখানে অনেক সিনিয়র ডাক্তার স্যাররা আছেন, সদ্য ইকবাল স্যার আছেন, সদ্য জাহাঙ্গীর স্যার আছেন, সুমায়া পারভিন আপা আছেন, এই ছাড়া যারা যারা আছেন বা ইউনুস স্যার আছেন, উনিও খুব অভিজ্ঞ, এছাড়া যারা আছেন আমি বাকি সবাইকে বলতেছি, উনাদেরকে বলতেছি। সো আমি এইভাবে আপনাদেরকে বলতেছি যে কেসটা আমি দেখাবো, এখান থেকে আমরা ক্যালকেরিয়া সিলিকাটা মোটামুটি এক পুরা জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি। এই কেসটা খুব ইন্টারেস্টিং কেস, এই কেসটা খুবই ইন্টারেস্টিং কেস। এই কেসটা আমার ভাতিজার কেস, আপন ভাতিজা না, আমার দূর সম্পর্কের এক ভাতিজার কেস, লাম্বার স্পন্ডিলোসিস সরি সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের কেস, এবং খুবই খুবই ভয়াবহ একটা কেস। এরকম পেইন আমি সার্ভিক্যাল স্পন্ডিলোসিস এই প্রথম ক্যালকেরিয়া সিলিকাটা দিছিলাম, এবং তার আগে আমি বহুত রেমেডি ওকে নিয়ে ট্রাই করছি, একটা রেমেডি কোনো কাজ করে না, ন্যূনতম কোনো কাজ। কিন্তু আমি যখন দেখছি যে এই ধরনের রেমেডি আইসা কাজ করতেছে, তখন আমি বুঝছি যে আসলে হোমিওপ্যাথি কাজ করে। আমি আজকে রেপার্টরি আসলে আপনাদের জন্য বানাইছি, কিন্তু আমি ওকে ক্যালকেরিয়া সিলিকাটা আমি বুঝাই দিছিলাম। তো আমরা শুরু করি, কেসটা শুরু করি। তো একটা 30 বছরের ছেলের কেস, আমরা 30 বছরের ছেলের একটা 30 বছরের ছেলের কেস। তো নেট প্রবলেম করতেছে সিদ্দিক ভাই, তো আপনারা কারো সমস্যা হইলে আমাকে একটু কাইন্ডলি টেক্সট করেন যদি আমি না শুনতে পাই, কারণ নেটের সমস্যা হলে তো শুনতে পারবো না। তো কেস হচ্ছে 30 years old একটা একজন একজন তরুণের কেস। সমস্যা কি? সমস্যা হচ্ছে তার সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস আছে, এবং আসলে সিটি ব্যাংকে খুব ভালো একটা জব করে। তার বাবা আমার, উনি পলিটিক্যাল কারণে নৌবাহিনীর প্রধান হইতে পারেন নাই, কিন্তু উনার উনার ছেলে তো তো যেটা হয় এটা হচ্ছে যে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কখন স্টার্ট হয়েছে। তো বলতেছে যে এটা যখন আমি ব্যাংকে জয়েন করি তখন স্টার্ট হয়েছে। তো তুমি এই তুমি কি মোটরসাইকেল চলো, মোটরসাইকেলে চলো? সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসটা সবচেয়ে বেশি হয় তাদের ওই ওই ধরনের রুগীদের যারা এই ধরনের মোটরসাইকেল রাইডিংটা করে। লাম্বার স্পন্ডিলাইটিস এই ধরনের রুগীদের বেশি হয়, মায়োজেনেটিক ইনফ্লুয়েন্স প্লাস মোটরসাইকেল রাইডিং, রিক্সা রাইডিং, এই সমস্ত যারা করে। তা হ্যাঁ, আমি তো মোটরসাইকেলে চলি, আমি জানি সে মোটরসাইকেলে চলে। এখন কথা হচ্ছে যে এই মানে তোমার কি মনে হয় তোমার এই ডিজিজ আসছে কেন? আমি আপনাদেরকে একটা ডিসক্লোজার দিয়ে নেই, অনেক রেমেডি তার উপরে ইউজ করার পরে টেলিফোনে শুনে শুনে তারপরে কিন্তু তার সাথে বসছি। তো তখন ও বলতেছে যে আমার কাছে মনে হয় যে এটা মোটরসাইকেলের জন্যই হবে হয়তো। তো আমি বললাম যে না, তুমি আসলে ভিতর থেকে কেমন আছো তুমি আমাকে এটা বলো। তো নিপাপা ক্যামেরা বন্ধ করেন। তো বলতেছে যে আমি ভিতর থেকে কেমন আছি, আমি আসলে ভালো আছি, আমি ভিতর থেকে ভালো আছি। ভালো কথা, ভিতর থেকে ভালো আছো তুমি। তো তুমি যেটা করো, তুমি যে কাজটা করো, তুমি যে ব্যাংকের কাজটা করো, তোমার কি ব্যাংকের কাজটা কি তোমার অনেক ভালো লাগে? কেমন তোমার কাছে ফিলটা কেমন হয়? তখন ও বলতেছে যে না, আপনি তো জানেন আব্বা তো নেভি পার্সন, এবং আমি আমার চাইল্ডহুড থেকে, ওরা এই রায়ের বাজার থাকতো, তারপরে ওরা চলে গেল ইয়াতে চিটাগাঙে, তারপরে ওর বাবা তো
অনেক বড় অফিসার হয়ে গেল নেভি। তো ওরা যেটা করলো, আপনার আমার বাবা তো নেভি পার্সন, আমি কিন্তু চাইল্ডহুড থেকে আমার ড্রিম হচ্ছে নেভি পার্সন হওয়ার। ঠিক আছে, কিন্তু দুঃখের কথা হচ্ছে সে আর্মিতে টিকতে হইলে একটা পরীক্ষা দিতে হয়, এটার নাম হচ্ছে আইএসএসবি। এটা খুব কঠিন একটা পরীক্ষা কিনা আমি জানি না, আমি তো কখনো দেই নাই। তো আইএসএসবি পরীক্ষাতে সে টিকতে পারেনি, এবং আইএসএসবি পরীক্ষাতে না টিকলে কিন্তু কখনোই আপনি এই যে কমিশন অফিসার হইতে পারবেন না। জওয়ান টোয়ান হইতে পারবেন, ওই যে সিপাই টিপাই হইতে পারবেন, কিন্তু কখনোই কমিশন অফিসার হইতে পারবেন। তো আইএসএসবি তে টিকতে পারেনি। ওকে, আইএসএসবি তে টিকতে পারে নাই। এরপরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম আমি, যে মানে তুমি কি আসলে এটাই হইতে চাইছিলা, তুমি কি নেভিতেই থাকতে চাইছিলা? তো বলতেছে আমি এটার জন্য, আমি এখনো এটার জন্য স্বপ্ন দেখি। আপনারা যখনই রুগীর কেস নিবেন, স্পেশালি যখন মেন্টাল সিমটম নিবেন, রুগী কোন কথাটা কিভাবে বলতেছে, কতটা জোর দিয়ে বলতেছে, এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি যখন টিকলা না, তখন আসলে তোমার দিনগুলা কেমন হলো? বলে, এটা তো এই যে যে পেইনটা এখন হইতেছে আমার, যে পেইনটার জন্য আমি আপনার সামনে সোজা হইয়া একটা বাঁশের মতো বসে আছি, এই পেইনের আসলে এই আমি যে টিকতে পারি নাই, ওই পেইনটা আমার বেশি। ঠিক আছে, আমি আসলে ওই পেইনটা নিয়েই আছি। লাইনটা খেয়াল করেন, আমি আসলে ওই পেইনটা নিয়েই আছি। আই এম স্টিল ইন দ্য ট্রমা। ঠিক আছে, তারপরে কি বলছে? এরপরে কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দ্য কেস ফর দ্য কেস, নতুবা কোনোদিনই ক্যালকেরিয়া সিন্ডিকেটে আসতো না। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা হচ্ছে, আমার ফ্যামিলির যে ইমেজ আছে, আমার ফ্যামিলি ইমেজকে এটা ধ্বংস করে দিছে। আমার ফ্যামিলি ইমেজ আমি না টিকার জন্য ধ্বংস হয়ে গেছে। আমি আবারও লাইনটা বলতেছি, আমার ফ্যামিলির যে ইমেজ আছে, আমার ফ্যামিলির যে মান সম্মান আছে, আমি পরীক্ষায় না টিকার জন্য এটা ধ্বংস হয়ে গেছে। তখন আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন আমি তো বুঝছি যে আসলে সে যখনই সে বলছে ফ্যামিলি ইমেজ, তখনই তো আমি তাকে সাইলেশিয়া ধরে ফেলছি। এখন কথা হচ্ছে, ক্যালকেরিয়া কিভাবে আসলো? টেলমি, তোমার এংজাইটি নিয়ে আমার সাথে কথা বলো। তো ও বলতেছে যে আমি সব সময় ভাবি যে ব্যাংক খাতের জব আজকে আছে তো কালকে নাই। তো ব্যাংক খাতের জবের মধ্যে আসি, আমি যদি জব লুজ করি তাহলে অবস্থাটা কি হবে? ঠিক আছে, হ্যাঁ, মানে আব্বার তো অত টাকা পয়সাও নাই, ওর বাবা সৎ মানুষ, অত চুরিধারি করতে পারে নাই আর্মিতে থাকার পরেও, তো সৎ মানুষ। এবং আমি যেটা সব সময় ভাবি যে আমি যদি চাকরিটা লুজ করি, তাহলে যেটা হবে এটা হচ্ছে যে আমার ফ্যামিলি বিশাল ট্রাবলে পড়ে যাবে। ঠিক আছে, সরি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভেরি গুড। তো তুমি আসলেই ভাবো যে তোমার যখন চাকরিটা চলে যাবে তখন তোমার ফ্যামিলি বিরাট বিপদে পড়ে যাবে? ও বলতেছে সবচেয়ে বড় বিপদে পড়বে। কারণ এই চাকরিটা শুধুমাত্র পয়সার জন্য সেটা না, এই চাকরিটা আমার ইমেজের জন্য, আমার ফ্যামিলির ইমেজ বাঁচাইতে হইলো আমার এই চাকরিটা আর লাগবে। ঠিক আছে, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এগুলা পেশেন্টের ল্যাঙ্গুয়েজ। তা আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি হবে? হুম, কি হবে? তখন সে বলতেছে যে হয়তো বাসায় কোনো পয়সা থাকবে না। ওদের কিন্তু অনেক পয়সা, ওদের কিন্তু অনেক পয়সা। নৌবাহিনীর উপপ্রধান হিসাবে ওর বাবা রিটায়ারমেন্ট করছে, মিরপুর ডিওইচএসে প্রায় 10 কাঠার একটা প্লট পাইছে। মিরপুর ডিওইচএসে 10 কাঠার একটা প্লটের দাম প্রায় 60 কোটি টাকা। ঠিক আছে, ওদের অনেক পয়সা। কিন্তু সে কি বলতেছে, সিটি ব্যাংকে চাকরি করে পোলায় হয়তো 40-45 হাজার টাকা বেতন পাবে। সে বলতেছে কি, সে বলতেছে বাসায় কোনো পয়সা থাকবে না। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এগুলা কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। আর বাসায় পয়সা না, আয়ের বাইরে আর কি হবে? এনিথিং এলস কি হবে? ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে।
আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জিজ্ঞাসা, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, গুড। তো তুমি এই যে তুমি জবে আসো, তুমি বলতেছো তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, তো তুমি অন্য কোনো জবে সুইচ করো না কেন? তুমি কেন সুইচ করো না? তুমি যদি মনেই করো যে তোমার কাছে এই জব তোমার কাছে ভালো লাগতেছে না, তো ওয়াই হাউ কাম তুমি তোমার এই জবটা সুইচ করো না? তুমি এই জবটা সুইচ কইরা তুমি আরো ভালো কোনো জবের দিকে যাও। তুমি আরো ভালো কোনো তুমি তো ভালো ছেলে, ঠিক আছে, তুমি তো পড়াশোনা করছো, ঠিক আছে, তুমি তো ফালতু ছেলে, তোমার বাবা নৌবাহিনীর উপপ্রধান, তুমি একটা ভালো জবের দিকে যাও। তো সে আমাকে যে কথাটা বলতেছে এটা আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, সে বলতেছে যে না, আমি কিভাবে যাব, কারণ ব্যাংকিং জব থেকে সুইচ করতে হইলে ব্যাংক যাই না গেলে আমার প্রথমত এই জবটা চলে যাবে। ব্যাংকিং জব থেকে সুইচ করা যায় না, বাংলাদেশ ব্যাংকের একটা লাগে, অথবা যেই ব্যাংক আছে ওই ব্যাংকের ক্লারিফিকেশন লাগে, বহুত ঝামেলা। তো ব্যাংকিং জব থেকে তো সুইচ করা যায় না। ঠিক আছে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অফিসের পরে তেমন কোনো সময় পাই না। তো তুমি তোমার এই ডিজিজ নিয়ে কি ভাবতেছো? লাস্ট কোয়েশ্চেন। তো আমি আমার এই ডিজিজ নিয়ে কি আর ভাববো? আমি তো থাইল্যান্ড পর্যন্ত গিয়ে আসছি, ঘোড়ার ডিমটা হয়েছে। আমার মনে হয় আমাকে অ্যাথলেটিক্স এই ফুটবলার ক্রিকেটাররা যে সমস্ত মেডিসিন খায়, অ্যালোপ্যাথিক মেডিসিন, এই অ্যাথলেটিক ড্রাগ পর্যন্ত দেওয়া হয়েছে, আমার কোনো কোনো কিছুই কোনো কিছু হয় না। ঠিক আছে, এখন এটাকে নিয়ে আমার থাকতে হবে? এই ডিজিজ তো মনে হয় না যাবে, এটা তো মনে হচ্ছে এক ধরনের ইনকিউরেবল ডিজিজ। দিস ইজ দ্য কেস। সো আমরা আমি আপনাদেরকে রেপার্টরাইজেশন দেখিয়ে দিতে পারি, এখনই দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই কেসের মূল জায়গাগুলো নিয়ে কথা বলি, মূল জায়গা, মূল জায়গা, প্রথম যেই জিনিসটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিরপুর ডিওএইচএস এ 60 কোটি টাকা দামের বিল্ডিং এর মধ্যে থাইকা পোলায় কইতেছে পোলার বাসার মধ্যে টাকা থাকবে না, পোলা যদি ব্যাংকের চাকরি ছাইড়া দেয়। সে হয়তো সর্বোচ্চ 45 বা 50 হাজার টাকা ইনকাম করে। ঠিক আছে, যেটা একটা মিডল ক্লাস এমপ্লয়ি ব্যাংকে কয় টাকা ইনকাম করে? ও তো আর ইভিপি এভিপি ভিপি হয়ে যায় না যে 3-4 লাখ টাকা ইনকাম করবো। তো প্রথম কথা হচ্ছে ওর সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কেসের যে 4টা কি নোট সিমটম আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্স অফ সিকিউরিটি। এবং দ্বিতীয় যে জিনিসটা আছে, এটা হচ্ছে ওর কাওয়ার্ডনেস। ও অত্যন্ত ভীতু, আমরা যেটাকে বলি দৌড়া, ভয় পায়, অত্যন্ত কাওয়ার্ড। 3 নম্বর জিনিস হচ্ছে ও বারবার বলতেছে যে আমার এই যে আমার আইএসএসবি তে হইলো না, আমার আর্মিতে হইলো না, নেভিতে হইলো না, এই কারণে আমার কি হচ্ছে, আমার কিন্তু ফ্যামিলি ইমেজ ধ্বংস হয়ে গেছে। আমার চাকরি যদি চলে যায় তাহলেও আমার ফ্যামিলি ইমেজ ধ্বংস হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি সব কেস আপনি ওই কেন্টের মেটেরিয়া মেডিকা বা ক্লার্কের মেটেরিয়া মেডিকা অ্যাকর্ডিং পাবেন না। এবং টু বি ভেরি অনেস্ট, এই অস্টিও আর্থ্রাইটিস এর কেস, তারপরে হচ্ছে এই ধরনের এটার নাম কি, এই সার্ভিক্যাল স্পন্ডিলোসিস এর কেস, লাম্বার স্পন্ডিলোসিস এর কেস, আর্থ্রাইটিস এর কেস, মোস্ট অফ দ্য টাইম আপনি যখন জেনারেলিটিস নিয়ে দিবেন কাজ করবে না। মোস্ট অফ দ্য টাইম সোরাইসিসের কেস, আপনি কখনো সোরাইসিসের কেসের মধ্যে আপনি মোডালিটি, কনকমিটেন্ট, লোকেশন, সেন্সেশন এই সমস্ত নিয়ে আপনি পারবেন না। অটো ইমিউন ডিজিজ কোনো ডিজিজ পারবেন না। আপনাকে তখন ওই রোগীর ডিপেস্ট মনের মধ্যে ঢুকতে হবে, এবং ওই রোগীর ডিপেস্ট মনের মধ্যে ঢুকা তার সবচেয়ে বড় ফিচার গুলা টাইম দিয়ে বের করে নিয়ে আসতে হবে। সো ফ্যামিলি ইমেজ বারবার সে চিন্তা করতেছে কি নষ্ট হয়ে যাবে, রুইন হয়ে যাবে। সে এখনো স্বপ্নে দেখে যে সে নেভিতে চাকরি করবে,
সে ছোটবেলা থেকেই নিজেকে নেভি ম্যান হিসাবে চিন্তা করে আনছে। ছোটবেলা থেকে নিজেকে একটা ফিক্সড জিনিসের মধ্যে চিন্তা করা, আমি একজন স্কুল শিক্ষকই হব, আমি একজন সাংবাদিকই হব, আমি একজন পুলিশম্যানই হব, আমি একজন আর্মি ম্যানই হব, এগুলা কিন্তু সরাসরি আমাদেরকে সিলিকন সিরিজ ইন্ডিকেট করে। এবং সাথে সাথে ক্যালকেরিয়া চলে আসে, কারণ হচ্ছে তার সিকিউরিটি কনসার্ন। ডিজিজ ইনকিউরেবল অফ বিং, আপনারা তো বুঝেনি। তাকে ক্যালকেরিয়া সিলিকাটা 1 and 6টা না 7টা ডোজ দেওয়া হয়েছিল। এবং এই ছেলে অলমোস্ট, এটা অনেক আগের কেস, 2022-এর কেস হবে। এই ছেলে এরপরে আমরা গত বছর সম্ভবত, আমরা গত বছর গিয়ে ওর বিয়েও পেয়েছি।